স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে বা ভোটের দিন গণভোটের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এরপর নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ। 270 দিনের মধ্যে তারা প্রস্তাব পাশ না করলে স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদ সংবিধানের অংশ হয়ে যাবে। মঙ্গলবার সনদ বাস্তবায়নের প্রস্তাব চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকারকে প্রতিবেদন দিয়েছে কমিশন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ অভিযোগ করে বলেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশন জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা চেষ্টা গ্রহণ করেছে। তিনি বলেন, বিস্ময়করভাবে আজকে যে সংযুক্তিগুলো দেয়া হলো সুপারিশমালার সঙ্গে, সেখানে নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নেই। এখানে একটা নতুন বিষয় সংযুক্ত করা হয়েছে যে সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে, যেটা আগে জাতীয় ঐক্যমত্য কমিশনে কখনো টেবিলে ছিল না, আলোচিত হয়নি। এ বিষয়ে কোনো ঐক্যমত্যও হয়নি। এ নিয়ে কথা বলবো আজকে। আমার সঙ্গে আজকে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। ব্যারিস্টার শাহরিয়ার কবির, সালাউদ্দিন আহমদ যে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশন জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে অনৈক্য প্রতিষ্ঠার একটা চেষ্টা করেছেন এবং তিনি অনেকগুলো যুক্তি দেখিয়েছেন। নিশ্চয়ই আমার সহকর্মীর রিপোর্টে আপনি দেখেছেন বা গণমাধ্যমে এরই মধ্যে আপনি জেনে থাকবেন। সেই জায়গায় কি বলবেন? সালাম আলাইকুম। আপনার মাধ্যমে সমস্ত 71-এর দর্শকদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, প্রথম কথায় এতদিন ধরে এই জুলাই সনদ নিয়েই একটা ঐক্যমত হয়েছে তিনটা জিনিস। নাম্বার 1, একটা অর্ডার দেওয়া হবে। নাম্বার 2, গণভোট হবে। নাম্বার 3, যে সংসদ হবে সে সংসদের প্রথম দিবস বা প্রথম কয়েকদিন এটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসাবে গণপরিষদের মতো কাজ করবে এবং সংবিধান সংস্কার করবে। এটাই ছিল মূল কথা এবং এই মূল কথার উপর ভিত্তি করেই এই ঐক্যমত কমিশন সবাই জুলাই সনদে স্বাক্ষর করে। আজকে এই ডিটেলস যে অর্ডার আর স্বাক্ষর করা, অর্ডার হচ্ছে একটা প্রসিডিওর। এই প্রসিডিওরটা আপনাকে বলতে হবে যে কি করলে কি হবে, কি না করলে কি হবে। যেমন গণভোটে, যদি গণভোটে আপনার এটা পাস না হয় তাহলে তো আপনার এই পুরাটা স্ক্র্যাপ হয়ে যাচ্ছে। ধরেন গণভোটে পাস হলো, পাস হওয়ার পরে আমরা যেহেতু এখানে সবাই বলছি যে গণভোট যে রায় দিবে তার উপর ভিত্তি করেই কনস্টিটিউশন সংস্কার করা হবে, তার তো নোট অন ডিসেন্টের কোনো জায়গা থাকতেছে না। জনগণ যদি বলে যে না আমরা এটা একসেপ্ট করে নিচ্ছি, তাহলে তো আপনার নোট অফ ডিসেন্ট এই জিনিসটাতে এমনি এমনি কি হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে। থার্ড যে জিনিসটা উনি অবজেকশন দিচ্ছেন আমার কাছে খুবই লাগলো, সেটা হচ্ছে প্রতিটা জিনিস একটা ডেডলাইন থাকতে হবে। এবং ডেডলাইনের মধ্যে যেমন ইংল্যান্ডে কোনো বিল যদি 3 বার আপার হাউসে যায়, যদি আপার হাউসে পাস না হয় সে অটোমেটিক পাস হয়ে যাবে। সিনেটেও আমেরিকাতে একই অবস্থা। সেই কনসেপ্টে এখানে নিয়ে আসা হয়েছে যে যদি জুলাই সনদ এই সময়ের মধ্যে পাস না হয় তাহলে ধরে নিতে হবে অটোমেটিকলি এটা পাস হয়ে যাচ্ছে। সো আমরা তো সবাই সংস্কারগুলোর পক্ষেই মত দিয়েছি। এবং আরো একটা জিনিস, যেখানে যেখানে না, কিন্তু ডিসেন্ট তো ছিল, নোট অফ ডিসেন্ট তো ছিল, সবাই একমত তো হয়নি না। এখানে একটা জিনিস লাস্টের মিটিং এ কিন্তু সালাউদ্দিন ভাই বলেছিলেন যে নোট অন ডিসেন্ট গুলো কিন্তু মৌলিক বিষয় না। যেমন একটা উদাহরণ দিই, সুপ্রিম কোর্টের জাজের কে প্রধান বিচারপতি হবে এখানে দেওয়া ছিল যে সবচেয়ে সিনিয়র সে হবে, কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্টে ছিল যে জ্যেষ্ঠ 2 জনের মধ্যে থেকে যে কোনো একজন হবে। সো এটা কিন্তু মৌলিক কোনো ইয়াতে এই ডিসেন্টটা দেওয়া ছিল না। এখন ডিসেন্টের এটা নাই, এখনো কিন্তু এটা একটা খসড়া। এই খসড়াটা প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে, এই প্রস্তাবনার উপর ভিত্তি করে আদেশ জারি হবে। সো আদেশ জারি হওয়ার আগ পর্যন্ত কিন্তু এখনো এটার কি অ্যামেন্ডমেন্টের সুযোগ আছে, কারণ এটা হচ্ছে ঐক্যমত কমিশন প্রধান উপদেষ্টার কাছে একটি সুপারিশ করেছেন। এটাই কিন্তু এই আদেশ না। সো আদেশের আগে এখনো দলগুলো তাদের মতামত প্রকাশ করবে। তো সবচেয়ে বড় কথা, আমরা তো জনগণের কাছে যাচ্ছি গণভোটের ব্যাপারে। যেমন জামাতে ইসলাম বলছিল গণভোট নভেম্বরে, সে বিষয়ে কিন্তু এখানে বলেনি। এখানে অপশনগুলো সব ওপেন রাখছে যে নির্বাচন কমিশন যখন উপযুক্ত মনে করবে তার জন্য সুইটেবল। দেখেন এখানে আরো একটা জিনিস আছে, আইন তো প্রণয়ন করতে হবে।
আমি কালকেই বললাম যে গণভোট দেন, তা তো হবে না, কারণ গণভোটের জন্য তো একটা আইন প্রণয়ন করতে হবে। এক্স্যাক্টলি, আইন প্রণয়ন করতে হবে, সেই আইনটা আবার অর্ডিন্যান্স করতে হবে, মানে এটাই তো Ordinance প্রসিডিউর। করতে, pass করতে অর্ডিন্যান্সের দেরি পরে procedure। আপনাকে জনগণের কাছে জিজ্ঞেস করতে হবে, এবং সেটা অর্ডিন্যান্সের আগে তো আবার সংসদ হয়েও আসতে হয়, এরকমও বোধহয় একটা প্রসিডিউর আছে। না, অর্ডিন্যান্সের আগে নাই, অর্ডিন্যান্সের পরে। না না, অর্ডিন্যান্সের বিষয়টা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে গেলে অর্ডিন্যান্সের মাধ্যমে হয় না, কিন্তু এই আইনটা যেটা আমরা করতেছি গণভোটের, এটা অর্ডিন্যান্সের মাধ্যমে করা সম্ভব। কিন্তু আপনি যেটা অর্ডিন্যান্স পাস হবে, সেটা গেজেট নোটিফিকেশন হবে, তারপর তার উপর ভিত্তি করে ভোট হবে। সো আমার ধারণা পলিটিক্যাল পার্টিগুলো দে উইল আন্ডারস্ট্যান্ড যে এইটা যেভাবে হোক, ইলেকশনের আগে হোক আর ইলেকশনের দিনে হোক, আমাদের কাছে এখন একটা একদম লিখিত পরিত একটা জিনিস আছে। সো এখান থেকে তো ডিভিশন হওয়ার কোনো সুযোগ নেই। সো গণভোট ওই দিন হলেও কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়তেছে না, আর আগে কোনো ব্যাড ইম্প্যাক্ট করতেছে না। দ্য ইলেকশন উইল বি হেল্ড উইথ দিস আদেশের ভিত্তিতেই ইলেকশনটা হচ্ছে। জি, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যে প্রসঙ্গগুলো সামনে আসছে, যে অনেক কিছু টেবিলে ছিল না সেগুলো সামনে চলে এসেছে, ব্যারিস্টার শাহরিয়ার কবির বলছেন যে এটা একটা প্রস্তাবনা, সেই প্রস্তাবনাটা আসলে কি চূড়ান্ত হয় সেটাও দেখা প্রয়োজন। সেই জায়গা থেকে আপনি কি দেখেন? জি, আপনাকে ধন্যবাদ, এবং সহ আলোচক ব্যারিস্টার সাহেব সহ দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা। এই আমার কাছে কি রকম মনে হয় জানেন, বর্তমান অবস্থাটা, আমাদের স্থায়ী কমিটির সদস্য এবং ঐক্যমত কমিশনে নিয়মিত হাজির যিনি ছিলেন, সেই সালাউদ্দিন সাহেব দলের পক্ষ থেকে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে যে এটার ব্যাখ্যা অপব্যাখ্যা বা যেভাবে বিশ্লেষণটা হোক, ওই গ্রামের রাস্তায় পথ চলতে গিয়ে হঠাৎ করে দেখা যায় ফলবান কোনো গাছ পুরোপুরি ঢেকে গেছে স্বর্ণলতা দ্বারা। স্বর্ণলতার রংটা এত আকর্ষণীয় যে ওখান থেকে চোখ ফেরানো যায় না, বারবার দেখতে ইচ্ছা করে। কিন্তু গাছটার কিন্তু ফল দেওয়ার ক্ষমতা কমে যায়, গাছের ডালপালা সংকুচিত হয়ে যায়, স্বর্ণলতা পুরোটাকে ঢেকে ফেলে। এখন এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটা স্বর্ণলতার মতো মনে হয় যেন মূল গণতন্ত্রের মানে এখানে স্বর্ণলতা কি আর গাছটা কি? এখানে এই নতুন যে প্রস্তাবনা, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, আমার একটু জানতে ইচ্ছে করছে এখানে স্বর্ণলতা কে আর গাছটা আমি কি? বলছি তো, আমি বুঝতে পেরেছি আপনার কথা। জি, এখানে স্বর্ণলতা হচ্ছে সর্বশেষ যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, এটা গণতন্ত্রের মূল যে গাছটা, যে গাছটা ফল দিবে, সেই গাছটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কিন্তু গাছটা সাজানোর দায়িত্ব তো ওনাদের না। ওনারা প্রস্তাবনা দিবেন, সাজানোর দায়িত্ব হচ্ছে মূল স্টেক হোল্ডার যারা, সেই রাজনৈতিক দলগুলোর, এবং রাজনৈতিক দলের কাছে আবার মূল স্টেক হোল্ডার হচ্ছে এই দেশের সার্বভৌম ক্ষমতার মালিক সাধারণ জনগণ, যাদের ভোটাধিকার আছে তারা বিশেষ করে। সুতরাং আমি মনে করি যে এই জায়গাটা আবার আরো নতুন নতুন উপসর্গ দেখা দিয়েছে। যেমন নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব বলেছেন যে আসিফ নজরুল্লাহ কি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এখন তার কোর্টে বল, দেখি তারা কেমন খেলে। এই যে খেলা বা এটাকে খুব বালখিল্য ভাবে বিশ্লেষণ করা, এগুলোর মধ্য থেকে আমার কাছে বারবার মনে হচ্ছে যে জিনিসটাকে একটা মানে ধোঁয়াশা পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, ইচ্ছাকৃতভাবে হোক অথবা অনিচ্ছাকৃতভাবে, যে অনেক করেছি ভাই আর সম্ভব না, কোন রকম করে আমরা এখন দিয়ে দিলাম প্রধান উপদেষ্টা সাহেবের হাতে, উনি যেভাবে খুশি করুক, এরকম একটা মনোবৃত্তি কাজ করেছে বলে আমার মনে হয়। জি, ব্যারিস্টার শাহরিয়ার কবির, এই যে মানে গণভোটের বিষয়ে মানে যে প্রশ্ন, সেখানে আমি দেখছিলাম যে এখানে এরকমটা আছে যে আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 ইহার তফসিল 1 সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন। এখানে মানে 48টি প্রস্তাব থাকবে। এখন 48টি প্রস্তাবের মধ্যে আমার যদি একটি প্রস্তাবেও অমত থাকে, একজন নাগরিক হিসেবে আমার সেটা থাকার অধিকার আছে। আমি সেই 47টিতে আমি হ্যাঁ বললাম, আমি একটিতে না বলার অধিকার আমার, মানে একটু চালাকি রাখা হলো, আপনার মতামত আমার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। মানে আপনার বলতে আমি ঐক্যমত্য কমিশনকে বোঝাচ্ছি যে তারা নিজেরা বসে একটা ঠিক করলেন, তারপরে আমার উপরে একটু চালাকি করলেন, সেরকম মনে হয় কিনা? দেখেন, আপনি আবার একটু দেখেন, ওখানে লেখা আছে আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার সম্পর্কিত খসড়া বিলের প্রস্তাব সমূহের, আবার দেখেন লেখা আছে প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন। সো গণভোটের কোশ্চিন হচ্ছে এইটা না, কিন্তু ওই প্রস্তাব সমূহের মধ্যে তো 48টা আছে, 48টার মধ্যে আমার একটাতে অমত আছে। আমি আপনাকে সেটাই উদাহরণ বলতেছি যে নাটা লেখা থাকবে, সেই নাতে আমি কি টিক দিতে পারি যে
সবগুলোতে না হতে পারে বা অমুক একটাতে না হতে পারে, আর হাতে একটা টিক থাকলো। আপনি তো এরকমও করতে, কারণ এখানে বলছে এই প্রস্তাবনা, কিন্তু ব্যালটটা কিরকম হবে সেটা কিন্তু আইনের দ্বারা নির্ধারিত হবে। ব্যালটটা কেমন হবে? একটাই ব্যালট হবে। ব্যালটে আপনার না সাইডে আপনি দিয়ে দিলেন যে ছোট্ট ঘরের মধ্যে যে আপনার যেটাতে টিক দেওয়ার কথা সেটা দিয়ে দিলেন। এটা একটা হতে পারে। আর একটা জিনিস হতে পারে, দেখেন আমরা সবাই ঐক্যমত হয়েছি, ঐক্যমত হইলে কিছু ক্ষেত্রে আপনাকে তো ছাড় দিতেই হবে। আজকে জনগণের জন্য এটা করতে চাওয়া, এবং এই 48টার মধ্যে যদি একটার কারো যদি অমত না, যদি তাহলে ঐক্যমত হয় তাহলে জনগণের কাছে যাওয়া কেন? আপনারা মিলেই তো করে ফেললেন। না, এখানে জনগণের কাছে যাওয়ার বিধানটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বিলংস টু দ্য পিপল। মানে এটা কি তাহলে ওই আইনটা থাকার কারণে যাচ্ছেন, নাকি আপনারা আসলে জনগণকে সত্যি স্টেক হোল্ডার মনে করছেন? স্টেক হোল্ডারের রিপ্রেজেন্টেটিভ পলিটিক্যাল পার্টি অলরেডি এগ্রিড হয়েছে, কিন্তু জনগণের কাছে যেতে হবে, কারণ পৃথিবীর সব জায়গাতে নিয়ম হচ্ছে আমি স্টেক হোল্ডার, আই মাইট বি রিপ্রেজেন্টেটিভ, কিন্তু জনগণের হা না দিতে হবে। আপনাকে এর আগে ব্রেক্সিটের উদাহরণ দিচ্ছি, এর আগে চিলির উদাহরণ দিচ্ছি। চিলিতে 2বার গেছে সংবিধান, সেটা না ভোটে হেরে গেছে। টার্কিতে হয়েছে, আলবেনিয়ায় হয়েছে। কথা হচ্ছে জনগণকে আপনার সুযোগ দিতে হবে। সব জায়গায় কিন্তু এরকম একটা কোশ্চিনই থাকে যে আপনি এটাকে সমর্থন করেন কি সমর্থন করেন না। এখন এখানে আরো একটা জিনিস দেখেন, আপনি উপরে দেখেন 2 নম্বরে যে অলরেডি 9টা কিন্তু বাস্তবায়ন হয়ে যাবে গেজেটের দ্বারা, তাহলে 48টার মধ্যে কিন্তু 9টা বাদ হয়ে গেল। এবং আপনি 2-এর খতে দেখেন কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা। এই 7টার উপর কিন্তু গণভোট অনুষ্ঠিত হচ্ছে। দেখেন ক্ষয়ে 2-এর ক্ষয়ে 8, 9, 10, 11, 12, 14, 15 অনুচ্ছেদে গণভোটের ইতিবাচক ফল সরকারি গেজেট প্রকাশের তারিখে কার্যকর হইবে। সো আপনি কিন্তু সবকিছু ওখানে দিচ্ছেন তা কিন্তু না। 2-এ 2টা ভাগ আছে, একটা ভাগে অলরেডি ইমপ্লিমেন্ট হচ্ছে যেদিন গেজেট প্রকাশ হচ্ছে সেদিন থেকে, আর বাকিটা যাচ্ছে হচ্ছে গণভোটে। তাহলে আবার এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হচ্ছে কেন? কারণ আপনার বেসিক স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের কনস্টিটিউশনে। আপনি তো জনগণের কাছ থেকে জেনেই নিলেন। জনগণের কাছ থেকে আপনি জেনে নিলেন না, আপনি তো পলিটিক্যাল পার্টি ওপিনিয়ন দিলেন। এখন আমি আপনি তো গণভোট করে জনগণের কাছ থেকে নিয়ে নিলেন, তাহলে আর সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে কেন? ও আচ্ছা, এটার সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয়। নিয়ম হচ্ছে আপনাকে এই টার্মস এন্ড কন্ডিশন গুলো তো কনস্টিটিউশনে কিভাবে হবে, জনগণ তো ভোট দিয়ে দিল ভাই, আপনি দ্বিকক্ষ বিশিষ্ট করেন, এন্ড দ্বিকক্ষতে 100টা লোক দিবেন, সেই 100টা লোকের কাজ কি হবে? তো সেটা তো তাহলে আপনার আগে করে নিতে হবে। ওটা আগে না করে আপনি জনগণের কাছ থেকে জিজ্ঞেস করছেন কেন? না, আগে জনগণ আপনাকে ভোট দিবে, হ্যাঁ আপনি দ্বিকক্ষ করেন, তখন আপনি দ্বিকক্ষ কেমন করে করবেন, সেটার কাজটা কে করবে, সেটা হচ্ছে এটা একটু উল্টো হলো না? মানে আপনি জনগণকে সবকিছু জানাবেন, আগে জানাবেন যে এরকম ভাবে আমি দ্বিকক্ষ করতে চাই ভাই। মানে আইন তো এরকমই হয়, মানে আইন তো মানে গণভোটে যাওয়ার আগে তো আসলে আপনি ডিটেইল করেন জিনিসটা ডিটেইল করে তারপরে জনগণের কাছে যাবেন। জনগণ যদি মানে আগে বুঝতে হবে তো আমাকে যে দ্বিকক্ষ হলে কি সুবিধা আর এক কক্ষ হলে কি সুবিধা, না হয়ে আপনি আগেই কেন আমার কাছে জিজ্ঞেস করছেন যে 2 কক্ষ নেবেন না 1 কক্ষ নেবেন? এখন আপনাকে যদি উল্টাইম প্রশ্ন করে এই 1 বছর ধরে এই ঐক্যমত কমিশন তাহলে কি কাজটা করলো? না, আমার তো ওখানে ঢুকতে দেন নাই আপনি। আমি তো জনগণ, আমাকে তো ঐক্যমত কমিশন আপনি ওখানে আমাকে ঢুকতে দেন নাই তো। আপনারা বসে কথা বলেছেন। না, আপনি তো বিজেপিতে ডেইলি দেখতেছেন। না, এটা এইভাবে হয় না। এইভাবে মানে আপনি ওই যে ধরেন আমি আমার রাজবাড়ির পাংশার সেই গ্রামের একটা লোক, সে কি আপনার এই ঐক্যমত্য কমিশনের এগুলো বুঝবে? মানে আমি একটু যদি আলাল ভাইয়ের কাছ থেকে আসি, মোয়াজ্জেম হোসেন আলাল, মানে কি আসলে আপনি তো পার্লামেন্টারিয়ানও ছিলেন, আপনি আইনজ্ঞ সেই জায়গায়। আমার কথা হচ্ছে যে ঐক্যমত বলতে যেটা আমরা বুঝি, সেই ঐক্যমত সবাই যদি একমত হয়ে যায় তাহলে তো সেটা বাকশাল হয়, সেটা বহুদলীয় গণতন্ত্র থাকে না। মতের ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু সে মতের ভিন্নতার বিষয়টা মূল আমাদের বর্তমান সংবিধানে যেটা বহাল আছে, জনগণ হচ্ছে একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক। এই জনগণের অনুমোদনটা আগে নিয়ে তারপরে আপনার যেতে হবে প্রস্তাবনায়। জনগণের অনুমোদনের পরপরই সেটা যদি বৃহত্তর জনগোষ্ঠী হ্যাঁ বলে তাহলে দলগুলো সেদিকে থাকতে হবে, আর যদি না বলে তাহলে তো পুরো ব্যাপারটাই একটা গোলমাল পাকিয়ে যাবে। এই বিষয়গুলো চিন্তা করে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া উচিত। প্রধান উপদেষ্টার একার ঘাড়ের উপরে রেখে অন্য উপদেষ্টারা বা ঐক্যমত কমিশনের সদস্যরা যদি মনে করেন আমরা আমাদের দায়িত্ব শেষ করেছি, আমার মনে হয় সেটা সঠিক হবে না। আর ঐক্যমত্য বলতে কোনো কিছু হয় না, একটা পরিবারের মধ্যেও বিভিন্ন সবসময় কোনো না কেউ একটু ভিন্ন মতের থাকেন, সবটাকেও তো সম্মান জানাতে হবে। তাহলে তো আপনার গণতন্ত্রের পরিপূর্ণ পরিপক্কতা অর্জনের যে আমাদের চেষ্টা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত,
সেখানের পদক্ষেপগুলো তো জোরদার হবে না। জোরদার না হলে তো সামনে সাফল্যতা আসার সম্ভাবনা কমে যাবে ধীরে ধীরে। জি আমাকে যদি একটু সময় দিতে, জি, আপনি- ব্যারিস্টার আলাল ভাই শাহরিয়ার যেটা কবির, বলছেন, জি। মূল বিষয় সবসময় গণভোট হয়। আপনি পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট চান না প্রেসিডেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট চান, তার উপর গণভোট হয়েছে। কিন্তু তার আগে তো আমাকে দুটোর ক্লারিফাই করতে হয়েছে যে প্রেসিডেন্ট ফর্ম এরকম, রাজনৈতিক দলের আপনাকে আবার বলছি, রাজনৈতিক দল মাঠ পর্যায়ে যে তাদের মাধ্যমে এই গণসংযোগ করার এই দায়িত্বটা হচ্ছে, দেখেন আপনি হয়তো ভুলে গেছেন, আমরা বলছি সমস্ত রাজনৈতিক দল তাদের ইস্তেহারে এই যে আমরা সংশোধনীগুলো নিয়ে আসতেছি সেগুলো দেওয়া হবে। ইস্তেহারে দেওয়া মানে এগুলো আমরা মাঠ পর্যায়ে সমস্ত, যেমন 31 দফা বিএনপি, 31 দফা কি হাটে বাজারে গঞ্জে যে বিএনপি সব লোককে বুঝাচ্ছে না, ঠিক সেরকম এটার জন্য আলাদা লিফলেট হবে। আপনার যদি মনে ভুলে না যায়, আমি খুব ছোটবেলায় তখন জিয়াউর রহমান সাহেবের সময় হানা ভোটে হেলিকপ্টার থেকে লিফলেট ফেলানো হয়েছিল, কেন আপনি প্রেসিডেন্ট জিয়াকে হাত বলবেন বা না বলবেন। সো দ্যাট ইজ এই পর্যায়গুলো করতে তো আপনার গণভোটের আগে ওয়ান বাই ওয়ান স্টেপ এগুলো করা হবে, না হয়ে একদম খালি গণভোটে দিচ্ছেন সমস্ত জনগণকে অন্ধকারে রেখে, কথাটা কিন্তু আসলে ঠিক না। আর একটা জিনিস বলতেছি, আমাদের সবার মধ্যে কি থাকে, বেসিক জিনিসটা কি, আমরা চাচ্ছি আর ফ্যাসিবাদ না আসুক, আমরা চাচ্ছি আর এই একদলীয় বাকশালের মতো আর ফিরে না দেয়, সেই জন্যই তো এই ব্যবস্থাটা করা। আর সেটা আমাকে করতে হলে কি জনগণের সমর্থন দরকার। আমরা কেন বলতেছি হেরেও যেতে পারি, জনগণ যদি এটাকে পছন্দ না করে, আপনি তো না ভোট দিলে আপনি হেরে যাবেন। সো জনগণের কাছে যাওয়ার দায়িত্বটা কি সমস্ত রাজনৈতিক দলের, যে জনগণকে বোঝানো কেন দ্বিকক্ষ বিশিষ্ট চাই, কেন হাইকোর্টের 7টা 8টা বেঞ্চ চাই বিভিন্ন বিভাগে, কেন আমরা কনস্টিটিউশনে এই সেপারেশন অফ পাওয়ার এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে কেন আমরা ভারসাম্য চাই। সো এইগুলো জিনিস কিন্তু আপনাদের জনগণের কাছে বুঝাতে হবে, এবং তার জন্য জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। এটা না যেয়ে আপনি গণভোট করতে পারেন না। এই আইন করবেন, আইনের মধ্যে বলা থাকবে আপনি কিভাবে যাবেন, কি কি তফসিল করবেন, পোস্টার দিবেন, মাইকিং করবেন, মিটিং করবেন, ইট উইল বি এভরিথিং ওভার দেয়ার। সো আমরা এটা এরকম না যে গণভোট হয়ে গেল আর তার আগে আমরা সবাই বাসায় বসে থাকবো, ইটস নট লাইক দ্যাট। জি, মোয়াজ্জেম হোসেন আল, মানে কোন রকম আইনি চ্যালেঞ্জে পড়ার আশঙ্কা দেখেন কিনা? আইনি চ্যালেঞ্জ তো, আইন তো আসলে মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। সে আইন যদি অকল্যাণকর হয় তাহলে তো গ্রহণযোগ্য হওয়ার কথা না। বাট এখন তো আর বিচারপতি খায়রুল হক নেই, এখন তো যে বিচারপতিরা আছেন তাদের উপরে আমরা আস্থা রাখতে চাচ্ছি। আর আইনি মারপ্যাচের মধ্যে চলে গিয়ে তারপরে জনগণকে বিমুখ করে আমরা আমাদের মতো করে সাজালাম, তাতে হবে না। অবশ্যই জনগণের কাছে আগে যেতে হবে। আগে যাওয়ার পদ্ধতিটা কি হবে সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে এটাকে সমাধান করা সম্ভব। কারণ আমি মনে করি বিএনপি দেশ পরিচালনার অভিজ্ঞতা আগে পেয়েছে এবং নিকট অতীতেও পেয়েছে। বিএনপির পক্ষ থেকে এ ব্যাপারে আলোচনার আহ্বান জানানোর যে একটা উদ্যোগ আছে, সেটাকে সবাই যদি গ্রহণ করে, মূল যারা আছেন তারা গ্রহণ করেন, প্রতিদ্বন্দ্বী অন্যান্য যারা আছেন তারা যদি গ্রহণ করেন, তাহলে আলাপ আলোচনার মাধ্যমে এগুলো সমাধান করা সম্ভব। জি, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির, অনেক ধন্যবাদ আজকে সংবাদযোগে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকবেন।